শুরু করছি মিষ্টি রোদের হাতছানি গল্পের পর্ব সংখ্যা ৮। লেখনীতে ইসরাত জাহান এরিনা। একটা কেসের ফাইলে গভীরভাবে মজে আছে সাবা খানম। একটা রেপকে স্টাডি করছে। বেশ কিছুদিন যাবৎ এই কেস নিয়ে সে ভীষণ ব্যস্ত, যার জন্য বাসায় তেমন সময় দিতে পারছে না। মানুষের মুখোশধারী এই জানোয়ারগুলোকে উপযুক্ত শাস্তি দিতে না পারলে এরা আরো পার পেয়ে যাবে। এসব জানোয়ারগুলো মেয়েদের ভোগ্য পর্ণ মনে করে, তাই এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কাজের ব্যস্ততায় হঠাৎ তার কেবিনের দরজায় কেউ টোকা দিল। সাবা খানম বেশ বিরক্ত হয়ে মানুষটিকে ভেতরে আসতে বলেন। কাজের সময় কোনো ডিস্টার্ব তার পছন্দ না, এতে মনোযোগ নষ্ট হয়। চোখ তুলে তাকাতেই দেখতে পেলেন জুবায়ের আহমেদ এসেছেন। সাবা খানম চিন্তিত ভঙ্গিতে বলল, তুমি এই সময়? কিছু হয়েছে নাকি? জুবায়ের আহমেদ আইসি ভঙ্গিতে চেয়ার টেনে বসে বলল, কেন আসতে পারি না নাকি ম্যাডামের অ্যাপয়েন্টমেন্ট লাগবে? একদম ঠিক, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি আবার কারোর সাথে মিট করি না। তাই নাকি? জি জি। তাহলে ইঞ্জিনিয়ার সাহেবের কি কাজ আজকে নেই এই অসময়ে আমার অফিসে? যে অবশ্যই আছে, তার জন্যই তো এলাম। জলদি এই ফাইলপত্র রেখে আমার সাথে আসো। বিস্ময় নিয়ে সাবা খানম বললেন, কোথায় যাব? ডেটে যাব। সাবা খানম ভ্রু কুঁচকে তাকিয়ে বিরক্তি স্বরে বললেন, বুড়ো বয়সে ভীমরতি উঠেছে। জুবায়ের আহমেদ কলার ঠিক করতে করতে বলেন, কে বুড়ো? আমি তো এখনো তাগড়া জোয়ান। আমার কাজ আছে, বিরক্ত করো না। জুবায়ের আহমেদ সাবা খানমের হাত থেকে ফাইলগুলো নিয়ে পাশে রেখে বললেন, তোমার এই ব্যস্ততা জীবনেও শেষ হবে না। বাচ্চারা বাসায় নেই, তাই আমাদের উচিত এখন সময়টা উপভোগ করা। ওকে, তবে বেশি সময় দিতে পারবো না। চলবে? চলবে না, দৌড়বে। সাবা খানম মুচকি হাসলেন। এই সুপুরুষটি সারা জীবনে তাকে মুগ্ধতায় জড়িয়ে রেখেছে। ভীষণভাবে ভালোবাসতে জানে মানুষটা। মেয়ে দুটির জীবনেও ঠিক এমনই সুপুরুষ যেন আসে, তার মেয়ে দুটিও যেন সুখী হতে পারে, তবেই তিনি স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন। তবে আরজুকে নিয়ে তার বেশি ভয় হয়। মেয়েটা ভীষণ ইমোশনাল। যে কোনো পরিস্থিতি অবনী সামলাতে পারলেও আরজু পারে না, কারণ মেয়েটাকে ছোটবেলা থেকে বাবা মায়ের চোখের মনি ছিল। তারা মারা যাবার পর তিনি ভীষণ আদর করে বড় করেছে আরজুকে। বাবা মায়ের অভাব যেন টের না পায় সেটার সর্বোচ্চ চেষ্টা করেছেন। তার বড় বোন তাকে ভীষণ ভালোবাসতেন। জুবাইরের সাথে যখন রিলেশন ছিল তখন সে ছিল বেকার। তার বাবা মা এমন বেকার ছেলের সাথে কিছুতেই বিয়ে দিবেন না বলে জানিয়েছিলেন, কিন্তু তার আপা আর দুলাভাই মিলে সবাইকে রাজি করিয়েছেন। ওই মানুষ দুটো না থাকলে আজ নিজের ভালোবাসার মানুষটির সাথে হয়তো সংসার করা হতো না। তাই তাদের একমাত্র মেয়েকে তিনি ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন। তাছাড়া মেয়েটা ভীষণ আদুরে, ওকে ভালো না বেশি পারাও যায় না। চারজন সুন্দরী রমণী শপিং কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করলো। মানুষ সৌন্দর্যের পূজারী, এমন রূপবতী নারীদের দিকে যে কারো নজর আটকাতে বাধ্য। আশেপাশের অনেক ছেলেরাই আর চোখে তাদের দেখছে। ওয়েস্টার্ন ড্রেসে এদের দেখে যে কারো চোখ ধাঁধিয়ে যাবে। যারা বারবার ফোনের ক্যামেরায় নিজেকে দেখে নিচ্ছে, মানুষের অ্যাটেনশন পেতে যারা ভীষণ ভালোবাসে, এটাকে সে বেশ উপভোগ করতে পারে। বাকি তিনজনের এদিকে খেয়াল নেই, তারা তো ভিন্ন দোকান ঘুরতে ব্যস্ত। নাহি হাতের ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিল। প্রায় ঘন্টা খানেক ধরে সে তার ছোট বোন জেরিনের সাথে ঘুরছে। আজ সকাল সকাল তার বাসায় এসে হামলা দিয়েছে মেয়েটা। ভাইয়ের সাথে শপিং এ বের হবে। তাহলে অনেকদিন যাবৎ জেরিন আসতে বলছিল তাকে, কিন্তু নাহিদ কিছুতেই সময় বের করতে পারছিল না। কিন্তু আজ মেয়েটা কোনো বাহানাই শুনল না। তবে এখন বেশ বিরক্ত হচ্ছে সে। কেউ যাতে চিনতে না পারে তাই মুখে মাস্ক পরে আছে। সাধারণ জীবনযাপনের সুযোগ অনেক আগেই হারিয়েছে সে। সারাক্ষণ সিকিউরিটির ভিতরে চলতে হয়, তবে কিছুই করার নেই। এই জীবন তো সে নিজেই বেছে নিয়েছে। গরমে ঘামে তার পাঞ্জাবি আধ ভেজা হয়ে গেছে। এয়ার কন্ডিশন সিস্টেম থাকা সত্ত্বেও সে ঘেমে নেই একাকার। যেদিন সব থেকে বেরোলেই নাহিদ বলল, পিচ্ছি আর কতক্ষণ, আমার কিন্তু একটা মিটিং আছে। ভাইয়া, সহজে তোমাকে পাওয়া যায় না, আজ পার্টে পেয়েছি, সো তোমার অ্যাকাউন্ট খালি করেই ছাড়বো। নাহিদ বেশ গম্ভীর স্বরে বলল, আর মাত্র 15 মিনিট পাবি, তারপর আমি এখান থেকে বেরিয়ে যাব। জেরিন মুখ ভেঙচে পাশে তাকালো। দুজন গার্ড তাদের পেছন পেছন ঘুরছে। সে বেশ বিরক্ত হলো। 8-10 জনের মতো একান্তে সে ভাইকে কখনোই পায় না। ভাইকে নিয়ে কোথাও বেরিয়েও শান্তি নেই। এরা পিছু ছাড়ে না। আবার তার ভাইয়ের দিকে তাকালো।
এমন সুদর্শন পুরুষ খুব কম দেখেছে সে, কিন্তু এমন গোমর মুখ। মানুষটি তার ভাই হলো কি করে? তাকে সবাই বাচাল বলে, আর অন্যদিকে তার ভাই প্রয়োজন ছাড়া একটা কথাই বলবে না। এই যন্ত্র মানব কবে যে বিয়ে করে একটা ভাবি আনবে আল্লাহ ভালো জানে। জেরিন হঠাৎ সামনে তাকিয়ে তার ভাইকে উদ্দেশ্য করে একটা বলল, ভাইয়া দেখো চারপাশে সুন্দরী মেয়েদের ছড়াছড়ি, এক একটা পরিচপ, এদের থেকে একটাকে টুস করে আমার ভাবি বানিয়ে দাও তো দেখি। নাহিদ বেশ বিরক্ত হলো। এই মেয়ে জাতীয় টপিক তার বেশ অসহ্য লাগে। সে ধমকের স্বরে বলল, ফাজলামি বন্ধ কর। সত্যি বলছি ভাইয়া, সামনের মেয়েগুলো দেখো কি সুন্দর, একটা চাইতে আরেকটা আবার বেশি রূপবতী। কথাটা বলেই সে নাহিদকে জোর করে সেদিকে ফেরালো। না চাইতেও নাহিদের চোখ গেল মেয়েগুলোর দিকে। চারটা মেয়ে পাশের সবগুলো ঘুরে ঘুরে দেখছে। তবে নাহিদের চোখ আটকে গেল আরজুর দিকে। ব্ল্যাক জিন্সের সাথে নেভি ব্লু শার্ট, আর শার্ট ড্রেসে তাকে বেশ আকর্ষণীয় লাগছে। খোলা সিল্কি চুলগুলো বারবার কপালে এসে ভিড় জমাচ্ছে, যাতে মেয়েটার বিন্দুমাত্র খেয়াল নেই সে বান্ধবীদের সাথে কথা বলায় ব্যস্ত। তার গাল আর নাকের ডগা লাল হয়ে আছে, নিশ্চয়ই মেয়েটা গরম সহ্য করতে পারে না। নাহিদ দ্রুত চোখ সরিয়ে নিল, নিজেকে সংযত করলো। জেরিন উৎসাহ নিয়ে বলল, নেভি ব্লু টি শার্ট পরা মেয়েটাকে তোমার সাথে বেশি মানাবে, মানে হাইটে একদম তোমার সাথে ম্যাচ করবে। তোমার মতো এমন লম্বা তাল গাছের সঙ্গে এমন লম্বা মেয়েকেই মানাবে। কথাটা বলতে বলতে জেরিন ফোনটা তুলে কয়েকটা ছবি তুলে নিল। নাহিদ দ্রুত ফোনটা কেড়ে নিয়ে ধমকে বলল, একটা মায়ের দেবো ফাজিল কোথাকার, ছবি তুলছিস কেন? আর শোন, এই মেয়েটে দেখে লাভ নেই, আমি বিয়ে টিয়ে করবো না। জেরিন মুখটা মলিন করে বলল, এখন করবে না, পরে ওই বুড়ো নেতার মতো শেষ বয়সে এসে কচি মেয়ে বিয়ে করবে? নানার বয়সে বাবা হতে চাও নাকি? নাহিদের এবার বেশ মেজাজ খারাপ হলো। নাহিদ রক্তচক্ষু নিয়ে জেরিনের দিকে তাকিয়ে হাতের সানগ্লাস চোখে পড়ে নিল, আর সেখান থেকে চলে গেল। আর যাওয়ার আগে একজন গার্ডকে বলল জেরিনকে বাসায় পৌঁছে দিতে। জেরিন চিন্তিত মনে বলল, ভাই কি চির কুমার থাকার প্ল্যান করেছে নাকি? তাহলে আর ভাবির মুখ দেখা হবে না মনে হয়। আরজু আর বাকি সবাই এলিভেটরের সামনে দাঁড়িয়ে আছে। ডোর ওপেন হতেই দুজন লোককে দেখতে পেল। লম্বা শুভ্র পাঞ্জাবি পরা লোকটির মুখে মাস্ক আর চোখে সানগ্লাস। আরজুর মনে হলো লোকটিকে সে কোথাও দেখেছে। সে চোখ টিপ টিপ করে তাকালো। পরক্ষণে ভাবলো হয়তো সাদা পাঞ্জাবি দেখে তার অবচেতন মন মানুষটিকে নাহিদ ভাবছে। এলিভেটরে চড়ে তার চার বান্ধবীর কথার শেষ হচ্ছে না। নাহিদের ঠিক সামনেই দাঁড়িয়েছে আরজু। মানুষের ভিড় বেশি হওয়ায় আরজু তার অনেকটা কাছাকাছি। নাহিদ খেয়াল করলো খুব মিষ্টি একটা ঘ্রাণ তার নাকে আসছে। একটু পর বুঝতে পারলো আরজুর রেশমি কোমল কেস থেকেই এই মাতোয়ারা সুগন্ধির উৎপত্তি হয়েছে। নাহিদ মন ভরে শ্বাস নিল। মুহূর্তটি তার ভালো লাগছে। পরক্ষণেই নিজেকে সংযত করলো। পাশে চোখ পড়তেই দেখলো একটি ছেলে আর চোখে আরজুর আর তার বান্ধবীদের দিকে বাজে নজরে তাকাচ্ছে। নাহিদের তো বেশ মেজাজ খারাপ হলো। নাহিদের সাথে চোখাচোখি হতেই নাহিদ সানগ্লাস খুলে খরা চোখে তাকালো। মনে হচ্ছে এই চোখ দিয়ে ছেলেটাকে ভৎস করে দিবে। ছেলেটার সাথে সাথে চোখ নামিয়ে কাচুমাচু হয়ে দাঁড়ালো। ভীষণ ভয় পেয়েছে বোঝাই যাচ্ছে। সেখান থেকে বেরোতেই নাহিদের দিকে আবারও চোখ আটকে যায় আরজুর। আরজু তো কিছুটা চমকালো। এই চোখ জোড়া তার ভীষণ চেনা। নাহিদের ফোনে একটা কল আসায় সেটা রিসিভ করে কথা বলতে বলতে বেরিয়ে গেল। এবার আরজু 100% কনফার্ম হলো মানুষটা ছিল নাহিদ। এই কণ্ঠস্বর তার চিনতে ভুল হবে না। আরজু সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে পড়লো। রিমি সেটা দেখে বলল, কি ব্যাপার, এমন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে পড়লি কেন? যারা আর সাবিহাও একই প্রশ্ন করলো। আরজু অস্থির হয়ে বলল, উনি আমার এত কাছে ছিল আমি চিনতেও পারলাম না। যারা বলল, কার কথা বলছিস? নেতা সাহেব এখানে ছিল। সাবিহা বলল, নিবরাজ নাহিদের কথা বলছিস? হ্যাঁ, মুখে মাস্ক পরা লোকটি আমার নেতা সাহেব ছিল। যারা ছাড়া বাকি সবাই ভীষণ অবাক। আরজু লোকটির প্রতি এতটা দুর্বল হয়ে পড়েছে। সাবিহার একটু চিন্তা হলো। তার মনে হয় শুভ আরজুর প্রতি বেশ দুর্বল। ছেলেটার চোখে আরজুর জন্য অগাধ ভালোবাসা দেখেছে। এই সব কিছু ভবিষ্যতে কোনো জটিলতা সৃষ্টি করবে না তো? রিসর্টের লবিতে বসে কফিতে চা খাচ্ছে অবনী আর তার বান্ধবী সুরভি। একটু পরেই তারা বেরোবে জাফলং এর উদ্দেশ্যে। সুরভি বলল, এবার আমার সাথে সাথে থাকবি, তোর বিশ্বাস নেই আবার কোথায় হারিয়ে যাস। সব জায়গায় ওই ভাইয়াটার মতো তো আর ভালো মানুষ পাবি না। ওই বেটা ভালো মানুষ? অবশ্যই, ওনার জায়গায় অন্য কেউ থাকলে আজ তো ফিরে আসতে পারতিস না।
হেয়ালি করে অবনী বলল, হ্যাঁ একদম ফেরেশতা ছিল তো। তারা বাকি সবার সাথে বেরিয়ে পড়লো সেখান থেকে জাফলং এর উদ্দেশ্যে। সিলেট নগরী থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে সিলেটের গোয়াইনহাট উপজেলার জাফলং এর অবস্থান। প্রকৃতিকন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং। পিয়াই নদীর তীরে স্তরে স্তরে বিছানো স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। সীমান্তের ওপারে ইন্ডিয়ান পাহাড়ি টিলা, ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকির বীজ, পিয়াই নদীর স্বচ্ছ হিমেল পানি। উঁচু পাহাড়ে গহীন অরণ্য ও শুনশান নীরবতার কারণে এলাকাটি পর্যটকদের ভীষণভাবে মোহাবিষ্ট করে। এসব দৃশ্যপট দেখতে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকরা ছুটে আসেন এখানে। প্রকৃতিকন্যা ছাড়াও জাফলং বিউটি স্পট, পিকনিক স্পট, সৌন্দর্যের রানী এসব নামেও পর্যটকদের কাছে ব্যাপক পরিচিত। ভ্রমণ পিয়াসীদের কাছে জাফলং এর আকর্ষণটাই যেন আলাদা। সিলেট ভ্রমণে জাফলং না গেলে যেন ভ্রমণটাই অপূর্ণ থেকে যায়। সেখানে পৌঁছে অবনী মুগ্ধ হয়ে চারপাশ দেখতে লাগলো। কি অপরূপ সৌন্দর্য! অবনী ক্যামেরাটা সুরভির হাতে দিয়ে বলল, আমার কয়েকটা পিক তুলে দে তো, আপুকে দেখিয়ে চালানো যাবে। বেচারি এখনো সিলেট আসতে পারেনি। তুই আপুর সাথে আমার লেগে কেন থাকিস? আর্য আপুর মতো এমন সুন্দরী আমি খুব কমই দেখেছি। আমার বোনকে তুই চিনিস না, একদম পাগল। একজন নেতার প্রেমে হাবুডুবু খাচ্ছে। কোন দিন কোন অঘটন ঘটায় কে জানে। আপুকে কোনো ছেলে ইগনোর করতে পারবে না, তাহলে সমস্যা কি? ওই নেতাও দেখবি আপুকে দেখলে পাগল হয়ে পিছে পিছে ঘুরবে। সমস্যাটা ঠিক এখানেই। ওই নেতা আমার আপুকে মোটেও পাত্তা দিচ্ছে না, তাই তো আমার বোন তার জন্য মরিয়া হয়ে পড়েছে। অন্যদিকে আপুর বেস্ট ফ্রেন্ড আপুর ওপর ছোটবেলা থেকেই লাট্টু, কিন্তু আমার বোন সেটা আজও বুঝতে পারেনি। কিন্তু আমি ঠিকই বুঝেছি। বাপরে, বেশ জটিলতা আছে দেখা যায়। তারা আবার ঘোরাঘুরিতে মনোযোগ দেয়। সব বন্ধু বান্ধবরা মিলে মজা করতে লাগলো। সুরভি হঠাৎ বলল, অবনী দেখ সেই ভাইয়াটা। অবনী দেখলো সেই গুমরা মুখ লোকটা আরেকটি ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে, এখনো কেমন গম্ভীর মুখ করে রেখেছে। এই লোককে তার কেমন রোবট মনে হয়। হঠাৎ তাদের মধ্যে চুকাচুকি হয়। অবনী চোখ ফিরিয়ে নিল। ঘুরতে ঘুরতে দুই বান্ধবী দল ছেড়ে কিছুটা সামনে এগিয়ে আসে। মূলত অবনী ধরে নিয়ে এসেছে সুরভিকে। এই জায়গায় বেশ নির্জন, ছবি বেশ ভালো আসবে। অবনী বিভিন্ন পোজে পিক তুলতে লাগলো। একা একা পিক তুলবে? আমাদের সাথে নিয়ে তোলো। হঠাৎ কারো শব্দ শুনে অবনী আর সুরভি চমকে পেছনে তাকায়। দেখলো তিনটি ছেলে দাঁড়িয়ে শব্দ করে হাসছে। অবনী বিরক্ত হয়ে চলে যেতে চাইলে একটি ছেলে বলে উঠল, আরে কোথায় যাও, চলো চলো একসাথে পিক তুলি। অবনী রেগে বলল, অসভ্য! তোমরা চাইলে অসভ্যতাও করতে পারি। এত সুন্দরী রমণীদের ইচ্ছাকে কি আর অপূর্ণ রাখা যায়? সঠিক সময়ে আপনাদের বাবা মা কানের নিচে দুটা দিলে আজ আপনাদের এই অবস্থা হতো না। তাই নাকি? তুমি বরং একটা চুমুই দাও, দেখবে আমরা একদম শুধরে গেছি। সুরভির ভয়ে শরীর কাঁপতে লাগলো। সে এমনি ভীষণ ভীতু, তারা যে বিপদে পড়ে আছে সেটা বেশ ভালোই বুঝতে পারলো। এই ছেলেগুলোকে মোটেও ভালো মনে হচ্ছে না। সে অবনীকে জোর করে নিয়ে আসতে গেলে একটা ছেলে অবনীর হাত ধরে ফেললো আর বলল, আরে সোনামণি, চুমু না খেয়ে চলে যাচ্ছ কেন? অবনী রেগে বলল, অসভ্য জানোয়ার, হাত ছাড় বলছি, না হলে এমন জায়গাতে মারবো কাউকে দেখাতে পারবি না। সুরভি বারবার অবনীকে থামানোর চেষ্টা করছে। এসব ছেলেরা যে এই ধরনের কথা শুনলে আরো পেয়ে বসবে সেটা এই মেয়েকে কে বোঝাবে? সে তো তার সাহসিকতা দেখাতে ব্যস্ত। পাশের অন্য ছেলেটি বলল, তাই নাকি বেবি? আমরাও দেখতে চাই ঠিক কোথায় কোথায় মারতে পারো। অবনী রেগে এক হাতে ছেলেটির গালে একটা চড় মেরে বসলো। সুরভি এবার বেশ ভয় পেয়ে গেল। ছেলেটি রেগে অবনীর দুই হাত আটকে ফেলল। অবনী হাত ছাড়ানোর চেষ্টা করছে। অন্য একটি ছেলে অবনীর ক্যামেরাটা নিয়ে গেল। আরেকটি ছেলে অবনীর গাল চেপে ধরলো আর ক্ষিপ্ত হয়ে বলল, এমন তেজ আমার আবার ভালো লাগে। তোমাকে তো আমার বেশ পছন্দ হয়েছে বেবি। এবার অবনী কিছুটা ভয় পায়। তিনটি ছেলের সাথে সে কিছুতেই পারবে না। তার চোখ ভিজে উঠল। অন্য ছেলেটি সুরভির হাত ধরল। অবনী নিজের হাত কিছুতেই ছাড়াতে পারছে না। তার সারা শরীর কাঁপছে। চোখ বন্ধ করে মনে মনে শেষবার মা বাবা আর আর্যুর মুখটা মনে করলো। ঠিক তখনই একটা ছেলে চিৎকার শব্দ পেল। চোখ খুলে দেখলো তার গাল চেপে ধরা ছেলেটি নিচে পড়ে আছে। সামনে তাকাতেই দেখতে পেল সেই গতকালের গম্ভীর লোকটি। রাগান্বিত হয়ে দুইটা ছেলেকে বেশ কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছে। অন্য ছেলেটিকে
লোকটির সাথে যে ছিল সে থাপড় মারছে। লোকটি রেগে বলল, কে রে, মেয়ে দেখলে চুলকায়, গায়ে হাত দিতে মন চায় না? আজ এমন মায়ের দিব সারা জীবন মনে থাকবে। আরো বেশ কয়েকটা থাপড় খেয়ে ছেলেগুলো পালালো। অবনী ভেজা চোখে মানুষটির দিকে তাকালো। এই মানুষটি বারবার তাকে বিপদের হাত থেকে বাঁচাচ্ছে। সুরভি অস্থির গলায় বলল, ধন্যবাদ ভাইয়া, আপনি না থাকলে কি যে হতো। লোকটি অবনীর সামনে দাঁড়িয়ে বলল, একা এই পাশে কেন এসেছ? এমন নির্জন জায়গাতে যে কোনো সময় বিপদ হতে পারে, সেটা কি জানো না? বাচ্চা তুমি, মন তো চাইছে তোমারও গালে দুইটা দিই। অবনী আর কিছু বলতে পারল না, শুধু ট্যাপ করে তাকিয়ে রইল। সুরভি বলল, সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। ইটস ওকে, নেক্সট টাইম স্মরণে রেখো। ভাইয়া, আমাদের এত অপকার করলেন, অথচ আপনার নামটাই জানা হলো না। ভাইয়া, আমাদের এত উপকার করলেন, অথচ আপনার নামটাই জানা হলো না। আমি নিশান, ও আমার ফ্রেন্ড কবির। যে আমি সুরভি আর ও অবনী। নিশান আর চোখে অবনীর দিকে তাকিয়ে বলল, তোমার বান্ধবীকে দেখে রেখো, না হলে এই মেয়ে নিজেও বিপদে পড়বে আর তোমাকেও ফেলবে। জি ভাইয়া। নিশান তাদের বাকি দলের কাছে এগিয়ে গিয়ে বিদায় জানালো। অবনী তখন একটা ঘোরের মধ্যে আছে। সে নিশানের চাওয়ার দিকে তাকিয়ে রইল। রিসর্টে পৌঁছে রাতে ডিনারের বাইরে আসলে অবনী নিশানকে লবিতে দেখতে পেল। নিশান সেই কবির নামে ছেলেটির সাথে কফি খেতে খেতে কথা বলছে। সুরভি দূরে নিশানকে দেখে বলল, এই ভাইয়াটা হয়তো এই রিসর্টে উঠেছে। দেখলি, বলেছিলাম না এই ভাইয়াটা ভালো। কিভাবে তোকে বারবার বিপদের হাত থেকে রক্ষা করলো। তুই তো ভাইয়াটাকে খারাপ ভেবে বসে আছিস। অবনী এক দৃষ্টিতে নিশানকে দেখছে। লোকটিকে কিছুটা অন্যরকম লাগছে। তার নাকি দৃষ্টিভঙ্গি পাল্টেছে বলে এরকম হচ্ছে বুঝতে পারছে না। অবনী হঠাৎ অনুভব করলো লোকটিকে তার বেশ ভালো লাগছে। গম্ভীর মুখটা দেখে তার অন্যরকম অনুভূতি হচ্ছে। মানুষটিকে প্রথমে বিরক্ত লাগলেও হঠাৎ করেই বেশ ভালো লাগছে। অবনী মুচকি হাসল। তারপর সবার সাথে ডিনারের উদ্দেশ্যে চলে গেল। অপেক্ষা জিনিসটা বড্ড বিরক্তিকর। সময় যেন তখন কচ্ছপের গতিতে চলে। রিক্সায় বসে রামিন বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত বলে বাঁচা গেছে। সূর্যি মামার তাপ এখন নেই বললেই চলে, সাথে বাইরে মিষ্টি হাওয়া বইছে। সে আবার সামনের বাড়িটির দিকে তাকালো। এই বাড়ির চতুর্থ তলায় সাবিহারা থাকে। একটু আগে সে কল করে বলল তাকে বাসা থেকে পিক করে নিয়ে যেতে। শুভর বাসা থেকে সাবিহার বাসাটি সবচাইতে দূরে। রামিন শুভদের বাসায় ঘর ডেকোরেশনে ব্যস্ত ছিল। সব কাজ ফেলে সে দৌড়ে এখানে আসলো, আর এই মেয়ের খবর নেই। বিরক্ত হয়ে আবার কল করলো সাবিহার নাম্বারে। সাবিহার রিসিভ করতেই রামিন বলল, এই তুই কি নামবি নাকি চলে যাব? সব কাজ ফেলে আমি চলে আসলাম, আর তুই মহারানী সিঁড়ি দিয়ে নিচে নামতে পারছিস না? আরে আমি এসে পড়েছি, গেটের দিকে তাকা। রামিন গেটের দিকে তাকাতেই ভড়কে গেল। তার চোখ জোড়া স্থিরভাবে আটকে গেল সাবিহার দিকে। সে কয়েকবার শুকনো ঢোক গিলতে লাগলো। সাবিহার রিক্সার সামনে এসে হাত নেড়ে বলল, কি রে, কোথায় হারিয়ে গেলি? রামিন চোখ নামিয়ে বলল, না না, আমি ঠিক আছি। সাবিহা এক হাতে কান ধরে বলল, সরি, আমি আসলে শাড়ি পরতে লেট করে ফেলেছি। আমাকে কেমন লাগছে? ভালো। আচ্ছা চল। সাবিহার মনটা খারাপ হয়ে গেল। সে হয়তো আরো বেশি কিছু রামিমের থেকে আশা করছিল। রিক্সা চলছে আপন গতিতে। রাস্তায় আজ তেমন ট্রাফিক নেই। রামিম বারবার কপালের ঘাম মুছে নিচ্ছে। এত মিষ্টি আবহাওয়া এত ঘামার কথা না। রামিম বুঝতে পারলো তার হাত কাঁপছে। হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে। একবার আর চোখে সাবিহাকে দেখে নিল। মেয়েটা তার দেয়া সেই নীল শাড়িটি পরেছে। কি অপরূপ লাগছে মেয়েটিকে। ঠিক চোখ ধাঁধানো, চুলের খোঁপায় বেরি ফুলের মালা, যার মিষ্টি ঘ্রাণ তার নাকে এসে ঠেকছে। সামনের ছোট চুলগুলো বাতাসে উড়ে বেড়াচ্ছে। রামিম তো আবারও ঢোক গিলল। তার বুকে কেমন উত্থাল পাতাল হচ্ছে, ঠিক যেমনটা ভার্সিটির প্রথম দিন হয়েছিল। ক্লাসে ঢুকতে যেয়ে অনাকাঙ্ক্ষিত ভাবে এই মেয়েটির সাথে ধাক্কা লাগে। সেদিন এই মেয়েটিকে দেখে রামিম কিছুক্ষণের জন্য হারিয়ে গেছিল। তীব্র অস্থিরতা অনুভব করেছিল। ধীরে ধীরে এই মেয়েটা তার ভালো বন্ধু হয়ে ওঠে। বন্ধুত্বের খাতিরে সে নিজের সেই অদ্ভুত অনুভূতিকে দমিয়ে রেখেছিল। তাছাড়া সাবিহা উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর সে পিতৃহীন একটা ছেলে। তার মা অনেক কষ্টে তাকে বড় করেছে। বিলাসিতা তার যেমন জীবনে তেমন একটা নেই। কিভাবে সে এই আদরের দুলালিকে নিজের অনুভূতি ব্যক্ত করবে? আরজু আকাশি রঙের জর্জেটের একটা শাড়ি পরেছে। চুলে হালকা ব্রাশ করে খোপায় বেরি ফুলের মালা পরে নিল।
চার বান্ধবী আসার সময় বেলি ফুলের মালাগুলো কিনে নিয়ে এসেছে। সবাই আজ একই রকম সাজবে বলেও ঠিক করেছে। রুম থেকে বেরিয়ে খালামণির রুমে উঁকি দিয়ে দেখলো সে ফাইলে মুখ গুজে আছে। আরজু একটা শীষ বাজালো। সাবা খানম দরজা থেকে তাকিয়ে দেখলো আরজুকে। তিনি বললেন, ওকে দিচ্ছিস কেন, ভেতরে আয়। আরজু দরজা ঠেলে ভেতরে এসে বলল, দেখো তো খালামণি আমাকে কেমন লাগছে। কথাটা বলে সে ঘুরে ঘুরে দেখাতে লাগলো। সাবা খানম মুগ্ধ চোখে তাকালেন। মেয়েটা অতিমাত্রায় সুন্দরী, ঠিক যেন মায়ের মতো হয়েছে। তার কাছে মনে হলো সেই বাচ্চা আরজু তার সামনে দাঁড়িয়ে ছোটবেলায় নতুন জামা পরলে ঠিক এমন ঘুরে ঘুরে দেখাতো। তবে সত্যি কথা হলো মেয়েটা বড় হয়ে গেছে, চোখ ধাঁধানো রূপবতী যুবতী। সাবা খানম বিছানা ছেড়ে উঠে ড্রেসিং টেবিল থেকে কাজল নিয়ে আরজুর কানের নিচে দিয়ে বললেন। আরজু তো খিলখিল করে হেসে বলল, খালামণি, এত মডার্ন একজন মানুষ হয়ে তুমি এসব কুসংস্কারে বিশ্বাস করো? সেই ছোটবেলা থেকে দেখেই এসেছি যে তুমি এই কাজটি করো, আম্মুও করতো। এই সামান্য কাজল কি আমাকে সকল রকমের খারাপ নজর হতে বাঁচাতে পারবে? আমি কোনো রকম কুসংস্কারে বিশ্বাসী নয়, কিন্তু আমার মেয়েটার সৌন্দর্যে অন্য কেউ যেন ক্ষতবিক্ষত না হয়, তাই এটা করি। তোকে না অন্যদের বাঁচাতে তোর সৌন্দর্যের তীব্রতা কমানোর চেষ্টা করি। আরজু আবারও হেসে উঠল আর বলল, তাই নাকি? ভালো, অন্যের উপকার করা ভালো। আচ্ছা আমি আসি, অনেকটা দেরি হয়ে গেছে। আচ্ছা সাবধানে যাস, আর বেশি রাত করিস না। ওকে মাই ডিয়ার সুইটি। শুভদের বাসায় পৌঁছে আরজু দেখলো বাকি সবাই এসে এখানে অলরেডি উপস্থিত।